প্রিয় ভিউয়ার্স, লাউ চাষ করার প্রচেষ্টা। এখানে যেভাবে লাউ চাষ করা হয়েছে, এই প্রত্যেকটা মাদায় 10 কেজি করে ভার্মি কম্পোস্ট, যেটা গোবর সার, সেটা প্রয়োগ করা হয়েছে এবং সাথে কিছু ফোরাডন অথবা ফিপ্রোনিল যেটা দিতে পারেন, যেটা রিজেন্ট বা বিভিন্ন নামে পাওয়া যায়। ফোরাডনের চেয়ে কিন্তু কার্বোফুরান গ্রুপ হচ্ছে কার্বোফুরান। এই কার্বোফুরান থেকে কিন্তু এই ফিপ্রোনিল গ্রুপটা কিন্তু ভালো কাজ করে, কারণ মাটির ভিতর কিন্তু অসংখ্য পিঁপড়া এবং সেই সাথে হচ্ছে উই পোকা, কাটুই পোকা, বিভিন্ন ক্ষতিকারক পোকাগুলো থাকে এবং এই পোকাগুলো কিন্তু নির্মূল হয়ে যায় কার্বোফুরান অথবা ফিপ্রোনিল দিলে পরে। তারপরে এখানে কিন্তু আর কোনো রাসায়নিক সার দেওয়া হয় নাই। এবার গাছটা বপন করা হয়েছে শুধুমাত্র যখন 2 পাতা হয়েছে গাছগুলোর, তখন কিন্তু এই যে পোকাটা দেখা যায়, এটাকে রেড পাম্পকিন বলে বা বিটল পোকায়। এই রেড পাম্পকিন কিন্তু এই গাছের পাতাগুলো খেয়ে ফেলে ছোটো সময়। সেজন্য যেটা করতে হবে, সাইপারমেথ্রিন 1/2 মিলি করে পার লিটারে অথবা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ, যেমন ইমিটাপ, কনফিডর, এগুলি 1/2 মিলি করে দিতে হবে। 1/2 মিলি করে দিলে কিন্তু এই পোকাগুলো আক্রমণ করতে পারে না। অথবা গাছের উপরে রিজেন্ট অথবা ফিপ্রোনিল কয়েক দানা দিলেই কিন্তু, দিয়ে রাখলে কিন্তু এই পোকাগুলো আসে না, বা হাত দিয়ে মেরে দিতে পারেন। অনেকে গ্রাম অঞ্চলে ছাই দেয় এই পোকার হাত থেকে রক্ষা করার জন্য, কিন্তু অধিক হারে ছাই দিলে কিন্তু এই পাতাগুলোর উপরে কিন্তু অনেক ঘনভাবে পড়ে এবং পাতা কিন্তু সূর্যের আলোতে সালোক সংশ্লেষণ করতে পারে না। তো এখন এই অবস্থায় গাছের গ্রোথ মোটামুটি ভালো। আমি কিন্তু এই অবস্থায় সার দেবো না। যখন মাচায় চলে যাবে, উপর দিয়ে সুতার মাচা দেওয়া আছে, মাচায় চলে যাবে, তখন কিন্তু গাছের পর্যাপ্ত সার লাগে। সেক্ষেত্রে জৈব সার এবং হচ্ছে কিছু রাসায়নিক সার দেওয়া হবে। এবং এদিক দিয়ে যদি যে মাদাটা আছে কিছু বাড়তি মাটি দিতে পারেন, তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। এটা যেহেতু নিচু জমি, এখানে কিন্তু বৃষ্টির পানি, ওই পুকুরটা ভরে কিন্তু বৃষ্টির পানি চলে আসে এখানে। সেজন্য এই মাদাটা কিন্তু কিছু অংশ উঁচু করে দেওয়া। এ ধরনের যাদের জলাবদ্ধতা তৈরি হয় যেসব জমিতে, তাদের ক্ষেত্রে কিন্তু লাউ চাষ করতে হলে এভাবে উঁচা করে নিতে হবে কিছু অংশ, যাতে এই পানিগুলো না জমে। এবং মোটামুটি প্রত্যেকটা গাছ কিন্তু আপাততভাবে সুস্থ সবল আছে। এবং যেটা করা হয়েছে, দঞ্চা দেয়া এই সুতার সাহায্যে কিন্তু উপরে উঠাই দেওয়া হবে এবং মাচায় যাওয়ার নিচ পর্যন্ত এখান দিয়ে কিন্তু অনেক শাখা ডাল বের হয় এখান দিয়ে। এই শাখা ডাল কিন্তু রাখবো না, আমরা ছোট অবস্থায় ভেঙে দেব, বড় করব না। কারণ বড় করলে কিন্তু গাছের একটা পুষ্টি কিন্তু এই শাখা ডালগুলোতে খেয়ে ফেলে। এবং এটা মাথার উপর দিয়ে যেহেতু মাচা করা হয়েছে, এই মাথার নিচে কিন্তু কোনো শাখা ডাল রাখবো না। এইসব ডাংলার নিচে শাখা ডালগুলো কিন্তু অধিক পুষ্টি খেয়ে ফেলে, সেই সাথে হচ্ছে এগুলোতে খুব একটা বেশি লাউ দেয় না। এবং আরেকটা কাজ করা হবে লাউ চাষের ক্ষেত্রে, এই যে যেমন মেন ব্রাঞ্চে কিন্তু লাউ আসে না বললেই চলে, শাখা ডালগুলোতে কিন্তু লাউ আসবে। এবং এটা যখন মাথার উপরে উঠে যাবে, সেটা কিন্তু এই মাথাটা কিন্তু 2 ফুট যখন লম্বা হবে, তখন কিন্তু একটা কাটিং করে দেওয়া হবে। কারণ কাটিং করে দিলে কিন্তু আপনি পার্শ্ব ডালগুলো তাড়াতাড়ি বের হবে এবং তাড়াতাড়ি ফলন পাওয়া যায় উপরে থেকে কাটিং করে দিলে। এটা অনেকে 1G কাটিং বলে। তো একটা বা 2টা কাটিং করলেই চলে মোটামুটিভাবে। এবং লাউয়ের যেহেতু গ্রোথ ভালো আছে, সেজন্য কিন্তু আমি এ পর্যায়ে কিন্তু কোনো রাসায়নিক সার দেব না। শুধু এখন সার খাওয়ায় খুব একটা লাভবান হওয়া যাবে না। কারণ বেশি সার এবং পুষ্টি দরকার হয় গাছে যখন ফুল ফল আসবে, তখন পর্যাপ্ত পরিমাণে 10 থেকে 15 দিন পর পর নিয়মিতভাবে গাছে জৈব সার এবং রাসায়নিক সার দেবেন। জৈব সার কিন্তু গাছের পান। কেউ যদি রাসায়নিক সার নাও দেন, জৈব সার দিয়ে
অর্গানিকভাবে চাষ করেন তাহলে কিন্তু এই গাছে কিন্তু লাউ ভালো ধরবে। এটা হাইব্রিড জাতের লাউ, এসআর সিডস কোম্পানির। এটা কিছুটা সাদা টাইপের এবং কিছুটা লম্বা টাইপের লাউ। এবং যেহেতু মাদার ভিতর মাটি একটু কম, আরও মাটি দিলে কিন্তু গাছের গ্রোথ, স্ট্রেংথ এবং শক্তি কিন্তু বেশি থাকবে। এবং যারা এই ছোট পরিসরে বাসা বাড়িতে লাউ করতে চান, তো যদি কোনো কিছু বুঝে না উঠতে পারেন তাহলে নক দিবেন, ফোন করতে পারেন। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু সম্ভব পরামর্শ শেয়ার করতে পারবো।